আজকে আমরা পড়ব ক্লাস 7 এর সবচেয়ে শেষ অধ্যায় পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা। তাহলে আমি ক্লাস 7 এর সব চ্যাপ্টার দিয়ে দিয়েছি, তোমরা আমাদের চ্যানেলে দেখতে পারো এবং ক্লাস 7 থেকে 12 প্রত্যেকটা ভিডিও তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। এবার চলো আজকে আমরা টপিক যেটা পড়বো সেটা হবে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা। এবার এই যে টপিক সেটা তোমাদের বইয়ে দুটো পেজ পরে আসে, হ্যাঁ, তো সেখান থেকে শুরু হবে। মানে এই যে চ্যাপ্টার সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করবো। একটা পার্টে থাকবে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, মানে কিভাবে একটা পরিবেশিক গঠন হয়, এবং 2 নম্বর পার্ট যেটা আছে সেটাকে বলা হবে অ্যাসিড ক্ষার লবণ। তাহলে প্রথমে যে অ্যাসিড ক্ষার লবণ সেটা সম্পর্কে জানবো, ঠিক আছে। মানে এটা তোমাদের প্রথমে একটু আছে তার জন্য সেটা বলছি, তারপরে সেটা আবার পরিবেশ গঠনে পদার্থের যে ভূমিকা সেটা শেষ দিকে আবার আসে। তাহলে এবার দেখো আমরা প্রথমে অ্যাসিড সম্পর্কে জানবো। আমি বললাম যে এটা তোমাদের বইয়ের 2 পেজে পরে আছে, তো সেখান থেকে তোমরা দেখতে শুরু করতে পারো, ঠিক আছে। তাহলে এবার দেখো অ্যাসিড মানে কি। তাহলে এবার আমরা জানি, দেখো সর্বপ্রথম অ্যাসিডের ধারণা একটা বিজ্ঞানী দিয়েছিলেন, বিজ্ঞানী আরহেনিয়াস, ঠিক আছে। তাহলে বিজ্ঞানী আরহেনিয়াস বলেছিলেন যে যখন কোনো একটা পদার্থের মধ্যে ধরো সেটা জলের মধ্যে আমরা দিলাম, তাহলে সেটা যদি জলের মধ্যে দেওয়া হয় দিয়ে সেটার মধ্যে H+ ক্যাটায়ন উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে কোনো একটা পদার্থ আমরা জলের মধ্যে দিলাম, তাহলে সেটা যদি জলের মধ্যে দিয়ে H+ ক্যাটায়ন উৎপন্ন করে, তাহলে সেই যে পদার্থ সেটাকে তার বলা হয় অ্যাসিড, ঠিক আছে। তাহলে যে সকল পদার্থ জলীয় দ্রবণে H+ ক্যাটায়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলা হয়। কাকে বলে লিখবো তার আগে একটু ভালোভাবে বুঝে নাও। তাহলে অ্যাসিড মানে বোঝা গেল যে যখন আমরা জলের মধ্যে দিব সেখানে H+ ক্যাটায়ন উৎপন্ন হবে, সেই পদার্থটাকে আমরা অ্যাসিড বলবো, ঠিক আছে। যেমন ধরো আমি বলছি যে H2SO4, আমরা জানি যে H2SO4 হয় সালফিউরিক অ্যাসিড। তাহলে এবার H2SO4 সেই অ্যাসিডটা যখন আমরা জলের মধ্যে দিব তখন কি হবে, দেখো H+ ক্যাটায়ন উৎপন্ন হবে, তার সাথে SO4 2- অ্যানায়ন উৎপন্ন হবে। তাহলে H+ ক্যাটায়ন এবং SO4 2- অ্যানায়ন। এবার এই যে H+ ক্যাটায়নটা আছে, যখন এইভাবে H+ ক্যাটায়নটা থাকবে সেটাকে তার বলা হবে অ্যাসিড। তাহলে যে সকল পদার্থ জলীয় দ্রবণে H+ ক্যাটায়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলা হয়। এবার দেখো এই যে H+টা আছে নর্মালি এটা আবার দেখো H+টা জলের সঙ্গে যুক্ত হয়ে যায়, দিয়ে আবার জলের সঙ্গে যুক্ত হয়ে এটা উৎপন্ন করে H3O+, ঠিক আছে। তাহলে এটা জলের সঙ্গে আবার যখন যুক্ত হয়ে যায় তখন সেটা H3O+ আয়নটা তৈরি করে। তার মানে আমরা প্রকৃতপক্ষে H3O+ এই আয়নটা প্রকৃতিতে পাবো, ঠিক আছে। মানে দেখো সেটা H+ রূপে নাও থাকতে পারে, কারণ সেটা জলের সঙ্গে আবার যুক্ত হয়ে H3O+ এই আয়নটা তৈরি করতে পারে, ঠিক আছে। তাহলে যে সকল পদার্থ জলীয় দ্রবণে H+ উৎপন্ন করবে তারা হবে অ্যাসিড। আরও বলো, দেখো যেমন আছে HCl, এটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সেটা জলীয় দ্রবণে H+ ক্যাটায়ন এবং Cl- অ্যানায়ন উৎপন্ন করে, ঠিক আছে। তাছাড়া আরও হতে পারে, যেমন ধরো HNO3, এটাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড। HNO3 এটা কি নাইট্রিক অ্যাসিড, এটা জলীয় দ্রবণে H+ এবং NO3- এগুলো উৎপন্ন করে। এটা H+ আর এটা নাইট্রেট আয়ন। এবার দেখো তাহলে যখন একটা অ্যাসিডের মধ্যে H+ থাকবে সেটা অলওয়েজ অ্যাসিড হবে। তাহলে এটা বিজ্ঞানী আরহেনিয়াসের ধারণা থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ। এবার আমরা জানবো যে অ্যাসিডের প্রকারভেদ, মানে অ্যাসিড কয় প্রকার হয়। তার আগে তোমরা অ্যাসিড কাকে বলে তোমরা লিখে নাও। লিখো যে সকল পদার্থ জলীয় দ্রবণে H+ ক্যাটায়ন উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে। এটা হয়ে গেল অ্যাসিড। এবার অ্যাসিডের তোমরা অনেকগুলো উদাহরণ মনে রাখবা। অ্যাসিডের প্রকারভেদ বলছি, তার আগে দেখো বিভিন্ন জিনিস আছে যেগুলোর মধ্যে অ্যাসিড পাওয়া যায়। তার আগে আমি প্রথমে অ্যাসিডের ভাগটাই বলে দিচ্ছি, তাহলে বেটার হয়। দেখো অ্যাসিডকে 2 ভাগে ভাগ করবে এখানে আমরা, ঠিক আছে। অ্যাসিডকে 2 ভাগে ভাগ করা হবে। একটাকে বলা হবে খনিজ অ্যাসিড, ঠিক আছে, একটা হবে খনিজ অ্যাসিড আর একটা হবে জৈব অ্যাসিড। আচ্ছা, তাহলে খনিজ অ্যাসিড মানে যে সকল অ্যাসিড আমরা বিভিন্ন খনিজ পদার্থ থেকে পাই, ঠিক আছে। তাহলে খনিজ অ্যাসিড মানে কি, যে সকল অ্যাসিড আমরা বিভিন্ন খনিজ পদার্থ থেকে পাবো তাদেরকে বলা হবে খনিজ অ্যাসিড। আর আরেকটা আছে, যেমন খনিজ অ্যাসিড 3টে তোমরা মনে রাখবা। এটা সালফিউরিক অ্যাসিড, এটা হবে খনিজ অ্যাসিড। তারপর HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হবে খনিজ অ্যাসিড। আর HNO3 নাইট্রিক অ্যাসিড, এটা হবে খনিজ অ্যাসিড। এবং আরেক প্রকারের অ্যাসিড হয় সেটাকে বলা হয় জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড যেমন আছে, ধরো বললাম আমি আপেলের মধ্যে তোমরা জানো একটা অ্যাসিড পাওয়া যায় সেটাকে ম্যালিক অ্যাসিড বলা হয়। তাহলে যে সকল অ্যাসিড উদ্ভিদ বা প্রাণী দেহের মধ্যে পাওয়া যায় তাদেরকে জৈব অ্যাসিড বলা হয়। জৈব অ্যাসিড কি, যে সকল অ্যাসিড উদ্ভিদ বা প্রাণী দেহের মধ্যে পাওয়া যায় তাদেরকে জৈব অ্যাসিড বলা হবে। যেমন আমি বলছি আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড, ভিনিগারের মধ্যে অ্যাসিডিক অ্যাসিড, তারপর আরও আছে যেমন
তোমরা জানো পিঁপড়ের মধ্যে যখন কামড়ায় তখন সেখানে পিঁপড়ে যখন কামড়ায় কোনো জায়গায় তখন একটা অ্যাসিড সেখানে রিলিজ হয়, তাহলে সেটা হয় ফর্মিক অ্যাসিড। তাহলে পিঁপড়ের মধ্যে ফর্মিক অ্যাসিড থাকে, সেটা হবে জৈব অ্যাসিড। ঠিক আছে, তাহলে এগুলো কয়েকটা জৈব অ্যাসিড এবং কয়েকটা অজৈব বা খনিজ অ্যাসিড সম্পর্কে তোমরা ধারণা নিয়ে রাখবা, এটা ভালো। ঠিক আছে, তাহলে এবার অ্যাসিড সম্পর্কে আমি বললাম এবং অ্যাসিডের যে ভাগ দুটো সেগুলো বললাম, আর অ্যাসিডের যে অ্যাসিডের যে কয়েকটা বৈশিষ্ট্য বা যেগুলো আছে এবার সেটা আমরা বলবো। মানে একটা অ্যাসিডের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায়। ঠিক আছে, মানে একটা অ্যাসিড নর্মালি কি কি বৈশিষ্ট্য ধারণ করে। দেখো, তাহলে যখন অ্যাসিডকে টেস্ট করা হবে, মানে অ্যাসিডটাকে যদি তুমি টেস্ট করো তাহলে সেটার মধ্যে টক স্বাদ আসবে, মানে সেটা একটু দেখো টক টক ফিল হয়। তাহলে এবার অ্যাসিডের সাধারণ যে বৈশিষ্ট্য, দেখো তোমরা ভালোভাবে লিখবা বৈশিষ্ট্য, অ্যাসিড স্বাদে টক হয়। দেখো, এটা প্রথম পয়েন্ট, মানে যখন অ্যাসিডটাকে আমরা টেস্ট করব তখন সেটা টক হবে। ঠিক আছে, এটা একটা প্রথম পয়েন্ট। তারপর যেটা বলছিলাম যে অ্যাসিড জলীয় দ্রবণে H+ ক্যাটায়ন উৎপন্ন করে। আমি বারবার বললাম যে যারা H+ উৎপন্ন করবে তারাই হবে অ্যাসিড। তাহলে 2 নম্বর লিখো যে জলীয় দ্রবণে H+ ক্যাটায়ন উৎপন্ন করে, জলীয় দ্রবণে H+ ক্যাটায়ন উৎপন্ন করে, তারা হবে অ্যাসিড। তাহলে আমরা দুটো জিনিস জানলাম যে অ্যাসিড স্বাদে টক হয় এবং অ্যাসিডটা জলীয় দ্রবণে H+ ক্যাটায়ন উৎপন্ন করে। আর একটা জিনিস এখানে আমি বলছি, সেটা আবার পরে অনেক ডিটেলসে এক্সপ্লেন করব। দেখো, একটা লিটমাস কাগজ নামে জিনিস হয়, যেটা যখন অ্যাসিড দিয়ে দেওয়া হয় তখন সেটা লাল বর্ণের হয়ে যায়। তাহলে এটা এখন জাস্ট মনে রাখো যে লিটমাস কাগজটা লাল হয়, এটা আমি পরের ডিটেলসে বলবো। আর যে রঙটা মানে লিটমাসের যে রঙটা থাকবে সেটা নীল থাকবে, নীল থেকে লাল হবে, এটা পরে আবার অনেক এক্সপ্লেন করব। তো নীল লিটমাস লাল বর্ণের নীল লিটমাস লাল বর্ণের হয়। ঠিক আছে, এটা মানে অ্যাসিডের মধ্যে নীল লিটমাসটা লাল বর্ণের হয়ে যায়। এবার দেখো, তাহলে প্রথম যে আমরা জিনিসটা বললাম সেটা অ্যাসিড সম্পর্কে বললাম। এগুলো বইয়ের বললাম দুটো পেজ পরে আছে, সেখানে তোমরা দেখো অ্যাসিড বা অম্ল যেখানে লেখা আছে না সেটা। এবার নেক্সট তারপরে দেখো ক্ষার সম্পর্কে লেখা আছে, মানে অ্যাসিড এবার আছে ক্ষার বা ক্ষারক। হ্যাঁ, ক্ষারক বা ক্ষার, এটা সম্পর্কে। এবার অ্যাসিডের দেখো সম্পূর্ণ উল্টো জিনিস হবে ক্ষারক বা ক্ষার। মানে একটা অ্যাসিড যেমন বললাম যে জলীয় দ্রবণে H+ ক্যাটায়ন উৎপন্ন করে, এবার ক্ষারকের ক্ষেত্রে এটার উল্টো হবে। এবং যেমন অ্যাসিডটা স্বাদে টক বললাম, এটা একটু কষা টাইপসের হয়। এবার দেখো আমি বলছি যে ক্ষারক কাকে বলা হয়। তাহলে যে সকল পদার্থ জলীয় দ্রবণে OH- অ্যানায়ন উৎপন্ন করে তাদেরকে বলা হয় ক্ষারক। ক্ষারক কাকে বলে? যে সকল পদার্থ জলীয় দ্রবণে OH- হাইড্রোক্সাইড মাইনাস আয়ন উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলা হয়। দেখো, অ্যাসিডটা ক্ষারকটা অ্যাসিডের উল্টো। মানে ধরো কোনো জায়গায় ক্ষারের জন্য আমাদের ক্ষতি হয়ে গেল, মানে ধরো অ্যাসিড পড়ে গেল, দিয়ে অ্যাসিড পড়ে কোনো জায়গায় পুড়ে গেল, তাহলে সেখানে যদি ক্ষার দেওয়া হয় তাহলে ক্ষারীয় পদার্থ দেওয়ার কারণে অ্যাসিডের যে পুড়ে যাওয়া সেটা ঠিক হতে পারে। ঠিক আছে, তাহলে এবার এই অ্যাসিডটা বললাম মনে রাখবা ক্ষারের উল্টো হয়, বা ক্ষারটা অ্যাসিডের উল্টো হয়। এবার ক্ষারক মানে বললাম যে সকল পদার্থ জলীয় দ্রবণে OH- অ্যানায়ন উৎপন্ন করে। যেমন দেখো এটা NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা, এটা যখন জলীয় দ্রবণে দেওয়া হবে তখন কি হবে? H+ ক্যাটায়ন আর OH- অ্যানায়ন। তাহলে এই যে ক্যাটায়ন আর অ্যানায়নটা উৎপন্ন হয়ে গেল, তাহলে সেটাকে তার কি বলা হবে? ক্ষারীয় পদার্থ, কারণ এখানে OH- ক্ষার OH- আছে। ঠিক আছে, তাহলে যখন এইভাবে OH- থাকবে সেটাকে তার বলা হবে ক্ষারক। আচ্ছা, তারপর যেমন আরও আছে, যেমন ধরো OMgOH2, এটা যখন হবে তখন আসবে Mg2+, তার সঙ্গে OH- বা 2-, তাহলে এই যেটা OH- উৎপন্ন হয়ে গেল যখনই হবে সেটাকে ক্ষারক বলা হবে। ক্ষারক মানে যে সকল পদার্থ জলীয় দ্রবণে OH- অ্যানায়ন উৎপন্ন করে। তোমরা লিখো ক্ষারক কাকে বলে। দেখো, যে সকল পদার্থ জলীয় দ্রবণে OH- অ্যানায়ন উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। এটা হয়ে গেল ক্ষারক।
এবার আছে ক্ষারকের পর ক্ষার, হ্যাঁ, মানে ক্ষারক আর ক্ষারের মধ্যে একটু জাস্ট ডিফারেন্স আছে। ক্ষার কাকে বলা হবে? দেখো, যে ক্ষারকগুলো আছে সেগুলো যদি তাদের মধ্যে যে সকল পদার্থ জলে দ্রবীভূত হতে পারবে, মানে যেগুলো জলে মিশতে পারবে। দেখো, যতগুলো ক্ষারক আছে সবগুলো জলে মিশতে পারে না, তাহলে যেগুলো জলে মিশতে পারবে, জলে দ্রবীভূত হতে পারবে, তাদেরকে ক্ষার বলা হবে। এটুকুই জাস্ট ডিফারেন্স, যে যে সকল ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকে বলা হবে ক্ষার, কি হবে? ক্ষার। ঠিক আছে, তাহলে তোমরা লিখো যে ক্ষার কাকে বলা হয়। যে সকল ক্ষারক, যে সকল ক্ষারক জলে দ্রবীভূত হয়, জলে দ্রবীভূত হয় তাদের তাদের ক্ষার বলে। তাহলে যে সকল ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলা হবে। আচ্ছা, তাহলে এবার এতক্ষণে আমরা ক্ষারক আর ক্ষার সম্পর্কে জানলাম। তোমরা উদাহরণগুলো এখানে মনে রাখবা, যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষারক আর এটা ম্যাগনেসিয়াম। আচ্ছা, ক্ষারগুলো ধাতব হাইড্রোক্সাইডই হয়, মানে NaOH এটাও হবে, তারপর KOH ক্ষারক, হ্যাঁ ক্ষার এগুলো। তাহলে এগুলো ক্ষারক হয়, ক্ষার হয়। তাহলে যাই হোক, এগুলো জলে দ্রবীভূত হতে পারে তার জন্য। তাহলে বললাম ক্ষারক এবং ক্ষারের মধ্যে যে পার্থক্যটা জাস্ট একটু, যে এটা জলে মিশতে পারে আর একটা জলে, মানে একটা যেগুলো জলে মিশতে পারবে না সেগুলোকে ক্ষারক বলা হবে। এবার দেখো, আমরা ক্ষারকের যে বৈশিষ্ট্য আছে সেটা সম্পর্কে জানবো, মানে ক্ষারকের কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি সেগুলো। তাহলে তোমরা লিখবা ঠিক মতন, এগুলো সব নোট করো। তাহলে এবার বৈশিষ্ট্য কি হবে? প্রথম যেটা দেখো, যে ক্ষারক, দেখো ক্ষারক স্বাদে, মানে যখন এটা টেস্ট করা হবে কষা হয়, হ্যাঁ, তাহলে এটা দেখো স্বাদে কষা টাইপসের হয়। তাহলে 2 নম্বর, দেখো এটা আমি বলছিলাম যে যখন জলে, হ্যাঁ জলীয় দ্রবণে যখন আমরা এটাকে দিব তখন OH মাইনাস অ্যানায়ন উৎপন্ন করে। তাহলে জলে OH মাইনাস অ্যানায়ন উৎপন্ন করে, জলে OH মাইনাস অ্যানায়ন উৎপন্ন করে। এটা 2 নম্বর পয়েন্ট, যে জলে OH মাইনাস উৎপন্ন হয়। আর 3 নম্বর দেখো, এটা আবার বলছি পরে এক্সপ্লেন করব, যে যখন আমরা লিটমাস কাগজ রাখবো, লিটমাস কাগজ একটা হয় যেটা ক্ষারের মধ্যে যখন দেওয়া হবে তখন সেটা নীল বর্ণের হয়ে যাবে। কি বললাম? লিটমাস কাগজ যখন আমরা ক্ষারের মধ্যে দেবো সেটা নীল বর্ণের হয়ে যাবে। সেটা নর্মালি লাল কালারের হয়, কিন্তু সেটা নীল বর্ণের হয়ে যাবে। এটা পরে আবার ডিটেলসে বলবো আমি। তাহলে এবার দেখো 3 নম্বর বললাম, যে এটা লিখো লাল লিটমাস নীল বর্ণের হয়, নীল বর্ণের হয়। তার মানে যখন আমরা কোনো ক্ষারীয় পদার্থের মধ্যে কোনো লিটমাস কাগজকে দিয়ে দিব, তাহলে সেটার যদি বর্ণটা কি থাকে, লাল থাকে, তাহলে সেটা নীল বর্ণে হয়ে যায়। এবার তোমরা ভিডিওটিকে অবশ্যই একটু লাইক করে দাও, এদিকে লাইক আছে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি সব কিছু পড়াচ্ছি, সব কিছু তোমরা দেখবা। এবার বলছি দেখো, যে ক্ষারক আর ক্ষার বললাম, তাহলে সেগুলোর মধ্যে যদি পার্থক্য বা ডিফারেন্স বলা হয়, তাহলে এটা খুব সোজা, যেমন আমি আগেরটা বললাম সেম টু সেম হবে। দেখো, যখন আমরা বলবো যে কোনো অ্যাসিড স্বাদে টক হয়, হ্যাঁ জানো, এবং ক্ষারীয় পদার্থটা মানে ক্ষারটা স্বাদে কষা হয়। তারপরে অ্যাসিড জলীয় দ্রবণে H+ ক্যাটায়ন উৎপন্ন করে, এবং ক্ষারীয় পদার্থ বা ক্ষারক জলে দ্রবীভূত হয়ে OH- অ্যানায়ন উৎপন্ন করে। তারপর 3 নম্বর পয়েন্ট, যে অ্যাসিড নীল লিটমাসকে লাল বর্ণের করে এবং ক্ষার লাল লিটমাসকে নীল বর্ণের করে। তাহলে এগুলো দেখো ডিফারেন্স বা পার্থক্য, তোমাদের পরীক্ষায় এগুলো ভালোভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এবার অ্যাসিড ক্ষার পার্থক্য বৈশিষ্ট্য আমরা সব কিছু ক্লিয়ার হয়ে গেল। এবার আরও 2-1টা পয়েন্ট হতে পারে এখানে, যেমন দেখো অ্যাসিড যেটা আছে সেটাকে তাদের আবার তীব্রতার অনুসারে ভাগ করা হয়। এবার সেগুলো তোমাদের বই নাই, যদি তোমাদের স্কুলে শেয়ার করাই তাহলে তোমরা মনে রাখতে পারো। আমি বলছি, তোমরা যদি লিখতে পারো, আমি লিখবো না, তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো অ্যাসিডকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় তীব্র অ্যাসিড আর একটাকে মৃদু অ্যাসিড। তাহলে তীব্র অ্যাসিড মানে কি? যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নে বিয়োজিত হয়, মানে আয়নটা অনেক বেশি হবে, ম্যাক্সিমাম আয়ন হবে, তার জন্য সেই অ্যাসিডটা প্রচুর শক্তিশালী হবে, তাহলে সেই অ্যাসিডটাকে তীব্র অ্যাসিড বলা হবে। আর একটা আছে মৃদু অ্যাসিড। তাহলে অ্যাসিড 2 প্রকার, তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড বললাম যেটা অনেক শক্তিশালী হবে, আর মৃদু অ্যাসিড যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক রূপে আয়ন উৎপন্ন করে। কি বললাম? যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক রূপে আয়ন উৎপন্ন করে এবং কম শক্তিশালী হয় তাদেরকে বলা হবে মৃদু অ্যাসিড। এবার তীব্র অ্যাসিডের উদাহরণ তোমরা মনে রাখবা, যেমন আছে সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এবং মৃদু অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, ফর্মিক অ্যাসিড HCl,
OOH। তাহলে এগুলো বললাম কয়েকটা অ্যাসিডের নাম, তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, এগুলো মনে রাখবা। হ্যাঁ, আবার তীব্র ক্ষারও হয়। তীব্র ক্ষার মানে যেগুলো অনেকটা বেশি হয়, যেমন NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং মৃদু ক্ষারও হয় যেমন NH4OH সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে মৃদু ক্ষার এবং তীব্র ক্ষারটাও, এটাও তোমরা উদাহরণগুলো মনে রাখতে পারো। এবং অ্যাসিড, ক্ষার সব কিছু আমরা দেখো ডিটেলসে এবার জানলাম। নেক্সট এবার টপিক যে আমরা জানবো, তোমাদের বইয়ে এগুলো একটু মানে ঠিকভাবে লেখা নাই, এলোমেলোভাবে লেখা আছে, আমি সব ডিটেলসে পড়াচ্ছি, তোমরা প্রত্যেকটা ভালোভাবে দেখো। এবার আছে দেখো যে নির্দেশক নামের জিনিস, দেখো তোমাদের বইয়ে লেখা আছে নির্দেশক। হ্যাঁ, মানে যেটার সাহায্যে আমরা কোনো অ্যাসিডকে চিহ্নিত করতে পারবো। আমি বলছি দেখো ডিটেলসে, নির্দেশক মানে কি, মানে আমরা যে পদার্থটার কারণে বুঝতে পারবো যে একটা জিনিস অ্যাসিড আছে বা ক্ষার। যেমন ধরো আমার কাছে বা তোমাদের কাছে দুটো জিনিস আছে, একটা অ্যাসিড একটা ক্ষার। এবার আমরা যেটা যেটা দিলে সেটাতে বুঝতে পারবো যে সেটা অ্যাসিড না ক্ষার, তাহলে সেই যখন আমরা সেটা দিব, তাহলে সেটা দেওয়ার কারণে যেটা হবে সেটাকে তার নির্দেশক বলা হবে। যখন আমরা জানতে পারবো যে এটা অ্যাসিড না ক্ষার, তাহলে নির্দেশক কাকে বলে? যে সকল পদার্থের সাহায্যে কোনো অ্যাসিড এবং ক্ষারককে নির্দেশ করা যায় বা শনাক্ত করা যায় বা পৃথক করা যায়, তাহলে তাদেরকে বলা হবে নির্দেশক। ঠিক আছে, নির্দেশক কাকে বলে আমি লিখে দিব। এবার তার আগে নির্দেশকটা জানো। নির্দেশক দেখো অনেক প্রকারের হতে পারে। যেমন একটাকে বলা হয় জৈব নির্দেশক, মানে যেগুলো আমরা ধরো কোনো একটা জবা ফুলের আছে, তোমাদের ছবি আছে দেখবা বইয়ে যে জবা ফুল, তাহলে জবা ফুলের মধ্যে যখন আমরা সেটা অ্যাসিড এবং ক্ষারের মধ্যে দিব তখন সেটা ভিন্ন ভিন্ন রং হবে। মানে দেখো যখন আমরা অ্যাসিডের মধ্যে দিব তখন আলাদা কালার হবে, এবং যখন আমরা ক্ষারের মধ্যে দিব তখন আলাদা কালার হবে। তাহলে সেটার সাহায্যে আমরা জানতে পারবো যে আচ্ছা এটা অ্যাসিড এটা ক্ষার। ঠিক আছে, তারপরে আরও আছে যেমন লিটমাস কাগজ, ওটা আমি বলছি। তার যেমন দেখো লিটমাস কাগজের মধ্যে সেটা দুইটো বর্ণের পাওয়া যায়, একটা হবে নীল বর্ণের আর একটা লাল বর্ণের। তাহলে যখন আমরা নীল বর্ণের যে কাগজটা আছে সেটাকে অ্যাসিডের মধ্যে দিব, সেটা লাল রঙের হয়ে যাবে। কি বললাম? যখন নীল রঙের কাগজটাকে অ্যাসিডের মধ্যে দিব তখন সেটা কি হয়ে যাবে? লাল বর্ণের হয়ে যাবে। তাহলে যখন সেটা লাল হয়ে যাবে তখন আমরা জানতে পারবো যে সেই জিনিসটা কি অ্যাসিড। ঠিক আছে, এবং আরেকটা হয় দেখো লাল বর্ণের লিটমাস কাগজ পাওয়া যায়, তাহলে যখন আমরা লাল বর্ণের লিটমাস কাগজটাকে ক্ষারীয় পদার্থে দিব তখন সেটা নীল বর্ণের হয়ে যাবে। দেখো এক কথাই মনে রাখবা যে অ্যাসিড মানে লাল বর্ণের হবে এবং ক্ষারক মানে নীল বর্ণের হবে। তাহলে যখন আমরা নীলটাকে ধরো আমরা ক্ষারের মধ্যে দিয়ে দিলাম, তাহলে নীলটা নীলই থাকবে, কারণ আমরা জানি যে ক্ষারের মধ্যে নীল রং হয়। এবং লালটা যখন দিব তখন সেটা নীল রঙের হয়ে যাবে। আর ক্ষারের মধ্যে অ্যাসিডের মধ্যে কি হয়ে যাবে? নীলটা লাল হয়ে যাবে, আর লাল যদি থাকে তাহলে সেটা লালই থাকবে। তাহলে এগুলো লিটমাস কাগজের কারণে হয়, এগুলো আমি একটু পরে লিখছি। হ্যাঁ, তাহলে এই দুটো লিখি দিই, তারপর আরও দুটো আছে সেগুলো আমি বলবো। দেখো তাহলে নির্দেশক কাকে বলে লিখো। দেখো যে সব পদার্থ দ্বারা অ্যাসিড এবং ক্ষার শনাক্ত মানে আলাদা, শনাক্ত করা হয় তাদের নির্দেশক বলে। যেমন দেখো প্রথমটা আমি বলছি লিটমাস। দেখো আমি সংক্ষেপে লিখছি যে লিটমাস অ্যাসিড, যখন অ্যাসিডের মধ্যে দেওয়া হবে তখন লাল বর্ণ ধারণ করে। অ্যাসিডটা কি লাল বর্ণ ধারণ করে অ্যাসিডের মধ্যে। এটা ধরো আমি লিটমাস দুটো হয়, তো আমি এটাকে নীল লিখছি। হ্যাঁ, নীল লিটমাস। আর একটা হয় লাল লিটমাস। তাহলে লাল লিটমাসটা দেখো ক্ষারকের মধ্যে কি হবে? ক্ষারকের মধ্যে যখন লাল লিটমাস দেওয়া হবে তখন নীল বর্ণ ধারণ করে। ঠিক আছে, তাহলে যখন আমরা নীল লিটমাসটা দিব তখন সেটা লাল বর্ণের হয়ে যাবে, এবং যখন লাল লিটমাস দিব সেটা নীল বর্ণের হয়ে যাবে। এটা মনে রাখবা। আরও নির্দেশক হতে পারে, যেমন দেখো বললাম জবা ফুল, এটাও একটা নির্দেশক রূপে কাজ করতে পারে। তারপরে হতে পারে হলুদ বা হলুদ গুঁড়ো। ঠিক আছে, এগুলো কিভাবে কাজ করে দেখো।
যখন আমরা হলুদ গুঁড়োটাকে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে দিব তখন সেটা আলাদা আলাদা কালার হবে, মানে ভিন্ন ভিন্ন রং তৈরি হবে। তাহলে ধরো আমি বললাম যে একটা রং তৈরি হলো, সেটা অ্যাসিডে হলো, তাহলে ক্ষারের মধ্যে উল্টো হবে, তাহলে সেখান থেকে আমরা জানতে পারবো আচ্ছা এটা অ্যাসিড এটা ক্ষার। তাহলে এগুলো দেখো জৈব যেগুলো আছে সেগুলোকে বিভিন্ন রং ধারণ করে, তারপর সেগুলোর সাহায্যে আমরা জানতে পারি যে এটা কোন বর্ণ ধারণ করে। আরও দু একটা নির্দেশক আছে, সেগুলো তোমরা ভালোভাবে বলছি মনে রাখো। ফেনলঅ্যাপথেলিন নামের একটা দেখো নির্দেশক হয়, আমি বানানটা লিখে দিছি, ফেনলঅ্যাপথেলিন, ফেনো ফেনল ফেনলঅ্যাপথ্যালিন। দেখো ফেনলঅ্যাপথ্যালিন একটা আছে, হ্যাঁ। এবার এটাকে যদি আমরা কোনো ধরো অ্যাসিডের মধ্যে দিলাম তাহলে সেটার মধ্যে বর্ণহীন হয়ে যায়, তারপরে ক্ষারকের মধ্যে দিলে সেটা আবার ফের অন্য কালার তৈরি হয়। তাহলে যখন বর্ণহীন এবং অন্য কালার তৈরি হবে সেটার সাহায্যে আমরা জানতে পারবো যে সেটা অ্যাসিড না ক্ষার। তারপরে আর দুটো আছে দেখো, মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড, এটাও নির্দেশক, এই দুটোও নির্দেশক, মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড তোমরা লিখতে পারো। তাহলে এগুলো যখন আমরা অ্যাসিডের মধ্যে দেব তখন গোলাপি বা লাল কালারের হয়ে যায়, তার মানে পিঙ্ক বা রেড কালারের হয়ে যাবে যখন অ্যাসিডের মধ্যে দিব। আবার যখন ক্ষারকের মধ্যে দিব তখন সেগুলো অন্য কালার ধারণ করবে। তাহলে যখন এগুলো ভিন্ন ভিন্ন কালার হয়ে যাবে তখন আমরা সেখানে জানতে পারবো যে এটা অ্যাসিড এবং এটা ক্ষার। তাহলে নির্দেশকের কাজ হবে কোনো একটা অ্যাসিড এবং ক্ষারকে শনাক্ত করা, যেটা বিভিন্ন প্রকারের হতে পারে, জবা ফুল হতে পারে, হলুদ ফুল, ফেনলঅ্যাপথ্যালিন হতে পারে, বা মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড হতে পারে। একটা প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করো যে অ্যাসিড কোন আয়ন উৎপন্ন করে। তাহলে আমাদের হয়ে গেল আজকের পড়া, তোমরা পরের পার্ট আবার পেয়ে যাবা ডিসক্রিপশনে, ভিডিওতে একটা লিঙ্ক আছে, সেটা সেভ করে নাও, সেখানে প্রত্যেকটা ভিডিও তোমাদের ক্লাসের পরপর দেওয়া আছে, সেটা সেভ করে নাও এবং এটা কমেন্টের মধ্যে বলে তোমরা যে অ্যাসিডটা কোন আয়ন উৎপন্ন হয়।